জাঙ্কুক আর জিহুবের তর্কাতর্কির মাঝে ভিডিওর একটা জায়গাতে ইউনো পজ করে বলল, গাইস লুক। তৎক্ষণাৎ জাঙ্কুক সচকিত চোখে স্ক্রিনের দিকে চোখ রাখলো। 4 সেকেন্ডের একটা ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাপ্রন পরা কেউ একজন এসে তের সাথে হেসে কুশল বিনিময়ের মতো কথা বলছে। তারপর তে তার পেছন পেছন অন্ধকারের মাঝে মিলিয়ে গিয়েছে। কি হতে পারে এই অ্যাপ্রন পরা লোকটা? আরে এটা তো বোগাম, তের ক্রাশ, তের বাচ্চা। আচমকা জাঙ্কুকের গর্জনে কেঁপে উঠল সবাই। রাগে জাঙ্কুক কাঁপতে কাঁপতে বলল, ওকে একবার খুঁজে পাই, মেরে ওর গাল ফাটিয়ে দেবো আমি। তখন সারা জীবনের মতো ক্রাশ খাওয়া ভুলে যাবে। জেকে ঠান্ডা মস্তিষ্কে ভাব, ভেবে দেখ এটা কি আদৌ পসিবল? তের তোর সাথে এসেছিল, একটু আগে তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলি, তাহলে হঠাৎ করে তুই কেন বোগামের সাথে চলে যাবে, তাও কাউকে কিছু না জানিয়ে? তাছাড়া তে অ্যাডাল্ট, বিয়ের মর্ম কতটুকু সেটাও ভালো করেই বোঝে। আর সবচেয়ে বড় কথা, ইউনো কথা শেষ করার আগেই সানা বলে ওঠে, বোগাম এখানে কি করছে? রাইট, এই না হলে আমার শোনা। চুপ করবি তুই, সিরিয়াস কনভারসেশন হচ্ছে এখানে। জাঙ্কুক কিছু একটা ভেবে দ্রুত নিজের মোবাইল বের করে লোকেশন ট্র্যাকে ঢুকে পড়ল। কি করছিস জেকে? কিছুদিন আগে আমি ওকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছিলাম, সেটার লোকেশনই আমার ফোনে কানেক্ট করে রেখেছিলাম, যদি কখনো প্রয়োজন হয় সেটা ভেবে। সেটা আগে বলবি না? কিছু পেলি জেকে? কোনো লোকেশন? লাস্ট লোকেশন দেখে তো মনে হচ্ছে এই পাহাড়ের আশেপাশে কোন একটা জায়গা। কই দেখি। মোবাইলের লোকেশন ট্র্যাকটা ভালো করে পরখ করে চোখ কপালে উঠে গেল ইউনোর। অবিশ্বাসের সুরে জাঙ্কুককে শুধালো, এটা কি আসলেই তের লোকেশন? কেন, কি হয়েছে? আমার জানা মতে এই গুহাটা পরিত্যক্ত। বহু বছর আগে আমেরিকান একটা রিসার্চ টিম এখানে কিছু অবৈধ রিসার্চ করতে আসতো। ওরা টিনের ছেলে মেয়েদের হরমোন সংগ্রহ করে সেটাকে প্রসেস করে মৃতদেহের স্নায়ু সচল রাখার জন্য ব্যবহার করত। ইট ইজ হিউজ ডেঞ্জার। পরবর্তীকালে আমেরিকান গভর্নমেন্টের নজরে আসলে ওরা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয় এই রিসার্চের উপর। তাছাড়া ওই টিমের সবাইকে শাস্তির আওতায় আনা হয়েছিল। তে তো টিনেজ, শি ইজ অনলি 18+। সানার কথায় পুরো বিস্ফোরণের মতো গিয়ে হামলে পড়ল জাঙ্কুকের উদ্বিগ্ন মস্তিষ্কে। জাঙ্কুকের চোখ দেখে মনে হচ্ছে জাঙ্কুক যেন দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলেছে। বোগাম ইজ আ বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। ও নো নো, দিস বাস্টার্ড, ওকে আমি জ্যান্ত কবর দেবো আজ। কি হয়েছে? জাঙ্কুক আর জবাব দিল না। মোবাইলের লোকেশনে চোখ বুলাতে বুলাতে অন্ধকারের মাঝে সেই আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যেতে লাগলো পরিত্যক্ত গুহার দিকে। পেছনে আলো জ্বেলে রাস্তা পরিষ্কার করে জাঙ্কুকের পথ অনুসরণ করে স্বগতিতে এগোচ্ছে জাঙ্কুকেরই জীবন মরণের বেস্ট ফ্রেন্ড, জাঙ্কুকের দুঃসময়ের সাথী ইউনো, সানা আর জিহুব। পাহাড়ের ঢালে এসে গুহার মুখোমুখি হতেই থমকে গেল ওরা। গুহার মুখে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে এক বিশাল লৌহ গেট, তাতে আবার পাসওয়ার্ড লাগানো। ইউনো সানার হাতে মোবাইলের ফ্ল্যাশটা ধরিয়ে দিয়ে বলল, জান ফ্ল্যাশটা ধরো, আমি এটার ব্যবস্থা করছি। আমার কেমন জানি ভয় করছে ভাই, যদি ওরা আমাকেও ধরে নিয়ে রিসার্চ করতে বসিয়ে দেয়। তুই কি টিনেজ শালা, বয়স 30 পার হয়ে গেল, এখনো ভিতর ডিমে রয়ে গেলি। তোরা প্লিজ তাড়াতাড়ি কর, দম আটকে আসছে আমার। হয়ে গিয়েছে। পাসওয়ার্ড আনলক হতেই সবাইকে ঠেলে ভেতরে চলে গেল জাঙ্কুক। জাঙ্কুকের সাথে ওরা 3 জন ঢুকে পড়ল। ঘরটাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা উৎকট গন্ধে জাঙ্কুক পাদে চোখ মুখ কুচকে এলো ওদের 3 জনার। জাঙ্কুক তো হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তের মতো চারিদিকে হাঁটতে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে ভেতরের রুমে ঢুকতেই উৎকট গন্ধটা যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। ভেতরের দিকে এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বুলাতেই দেখতে পাই কিছু কাচের তৈরি কফিন, যেগুলোতে স্বচ্ছ পানি ভর্তি। তার মধ্যেই ভাসছে অল্প বয়সী মেয়েদের দেহগুলো। এক একটা কফিনে এক একটা মেয়ে। পানির মধ্যে ভাসমান মেয়েগুলোকে দেখতে কি ভয়ানক লাগছে। এদের মধ্যে তে নেই তো? প্রশ্নটা মাথায় আসতেই জাঙ্কুক হকচকিয়ে ছুটে গেল প্রত্যেকটা কফিন চেক করতে, কিন্তু একটাতেও তে নেই। হঠাৎ জাঙ্কুকের কানে ভেসে এলো অস্পষ্ট এক গোগানির আওয়াজ। জাঙ্কুক ভাবতে থাকলো কোন দিক থেকে আসছে এই রিনরিনে আওয়াজ। রুমের মাঝ বরাবর টানানো পর্দার ওপাশ থেকে আসছে বোধহয় আওয়াজটা। জাঙ্কুক দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যেতেই চোখের সামনে সবকিছু কেমন জানি ঝাপসা হয়ে এলো। চোখের পাতা ফেলে দৃশ্যপট স্পষ্ট করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এগিয়ে গিয়ে এক টানে পর্দাটা সরিয়ে ফেললো জাঙ্কুক। সঙ্গে সঙ্গেই জাঙ্কুকের পুরো দুনিয়া যেন উল্টে গেল।
জাঙ্কুকের থেকে কয়েক মিটার দূরত্বে পানি ভর্তি কাচের কফিনের মধ্যে হাত পা মুখ বেঁধে শুয়ে রাখা হয়েছে তেকে। কপালের দুপাশে লাগিয়ে রাখা হয়েছে কিসব যন্ত্রপাতি। কানের পাশে একটুখানি কাটা দাগ। হাঁটু সমান লম্বা চুলগুলো কফিন ছড়িয়ে মেঝেতে পড়ে আছে। চোখের সামনে নিজের হৃৎস্পন্দনের এমন বিধ্বস্ত রূপ দেখে বারবার যেন দুনিয়াটা দুলে উঠছে জাঙ্কুকের। অ্যাংজাইটি, ডিপ্রেশন আর তীব্র ক্রোধে তিন মিলে জাঙ্কুকের গলা চেপে ধরেছে। বহু চেষ্টার ফলস্বরূপ অস্পষ্ট সুরে ঠোঁট কাঁপিয়ে জাঙ্কুক ডাকলো, হার্টবিট। জাঙ্কুকের কণ্ঠস্বর শোনা মাত্রই সেদিকে তাকিয়ে মুখ বাঁধা অবস্থায় খুনখুনিয়ে কেঁদে উঠল তে। জাঙ্কুক স্পষ্ট বুঝতে পারছে তের চোখের ভাষা। তে বারবার ফুপিয়ে আকুতির স্বরে বলছে, তুমি আসবে আমি জানতাম, কিন্তু এত দেরি করে কেন এলে? আমার বুঝি কষ্ট হয় না? জাঙ্কুক তের চোখে চোখ মিলিয়ে নির্বাক ধ্বনিতে একই সুরে জবাব দিল, আই এম সরি হার্টবিট, আই এম রিয়েলি সরি, খুব ভুল হয়ে গেছে। তের হঠাৎ বেড়ে যাওয়া কান্নার রোল শুনে বোগাম রিসার্চ রুম থেকে বেরিয়ে এলো। হঠাৎ এভাবে জাঙ্কুক সহ সবাইকে দেখে বোগামের হার্ট অ্যাটাক হবার উপক্রম। নতুন কারো পদচারণের টের পেয়ে জাঙ্কুক পেছনে ঘুরে বোগামকে দেখতে পায়। বোগামকে দেখার সঙ্গে সঙ্গে দমে যাওয়া ক্রোধটা দ্বিগুণ হারে মাথা চাড়া দিয়ে ওঠে। জাঙ্কুক তেড়ে এসে বোগামের কলার চেপে ধরে চোখ মুখ খিজে উইদাউট ওয়ার্নিং একের পর এক আঘাত করতে থাকে বোগামের নাক বরাবর। জাঙ্কুকের এমন ভয়ঙ্কর দানবীয় রূপটা সবাই দেখতে পায় না, হুটহাট বেরিয়েও আসে না। তবে যদি একবার বেরোয় তবে সেটা জ্বলন্ত অঙ্গারের মতোই বিভৎস করে দেয় সবকিছু। শুয়োরের বাচ্চা, তোকে আজ আমি এই পরিত্যক্ত গুহার মধ্যে জ্যান্ত কবর দেব, আর নয়তো আমার নাম জিয়ন জাঙ্কুক নয়। জাঙ্কুকের করা প্রত্যেকটা আঘাত যদি এভাবেই চলে, নিজের জীবন এখানে খোয়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সর্বশেষ চালটা চাললো বোগাম। হাতের কাছে থাকা সুইচ বোর্ডে প্রেস করে অন্যদের মতো তেকেও ফেলে দিল কেমিক্যাল মিশ্রিত পানি ভর্তি কফিনের মধ্যে। সঙ্গে সঙ্গে পানির মধ্যে পড়ে গিয়ে তীব্র ছটফটানি শুরু করে দিল তে। আচমকা এমন কাণ্ডে জাঙ্কুক পেছনে ঘুরে তেকে ছটফট করতে দেখে বোগামকে ছুঁড়ে ফেলে তের নিকট ছুটে এলো। পুরো কফিন জুড়ে মোটা স্বচ্ছ কাচের আস্তর। নিজের সর্বশক্তি দিয়ে এলো পাথারি পাঞ্চ বসাতে থাকলো কাচের আস্তরে। ওদিকে তে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। হোল্ড অন, 1 মিনিট, জাস্ট 1 মিনিট বেবি, আমি এটাকে এক্ষুনি ভেঙে গুড়িয়ে দেব। পাঞ্চ মারতে মারতে জাঙ্কুকের হাত থেতলে গিয়ে পুরো হাত রক্তাক্ত হয়ে উঠেছে। তবু জাঙ্কুক থামেনি, কাচের আস্তরে অনবরত পাঁচ মেরে যাচ্ছে। ওদিকে বোগাম আহত শরীর নিয়ে কোনো মতে পালিয়েছে, তবে বেশি দূর যেতে পারবে বলে মনে হয় না, কারণ বোগামের পিছু নিয়েছে অ্যাথলেট টম বয়গার্ল সানা ক্রিস্টিয়ান। অবশেষে কফিনটা ভেঙে চৌচির করে তবেই ক্ষান্ত হয় জাঙ্কুক। কফিন ভেঙে তেকে বের করে তের হাত পা মুখের বাঁধন খুলে বারবার সিপিআর দিতে থাকে জাঙ্কুক। এক পর্যায়ে সিপিআর দিতে দিতে তের লম্বা করে দম নিল। তের শ্বাস প্রশ্বাসের আওয়াজ পেয়ে নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হয়ে এলো জাঙ্কুকের নিজেরও। তৎক্ষণাৎ তের মাথাটা কাছে টেনে এনে ওর ঠান্ডা ফ্যাকাশে ঠোঁটে অনবরত চুমু খেতে থাকলো জাঙ্কুক, নিঃশব্দে নির্লিপ্তে। তবে এখনো তের শরীরটা নিতিয়ে আছে, চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। তের হালকা পাতলা নরমচরণ দেখে জাঙ্কুক বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তেকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে জাঙ্কুকের মাথাটা চক্কর দিয়ে উঠল। চোখের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা ইউনো আর জেহবকে কেমন জানি ঝাপসা লাগছে। তবুও তেকে কোলে নিয়েই সামনে পা বাড়ালো জাঙ্কুক। জেহব আর ইউনোকে উদ্বিগ্ন নজরে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক নাক টেনে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোর নোজ ব্লিডিং হচ্ছে যে কে? জাঙ্কুক এবার হাত দিয়ে নাক ঘষা দিয়ে চোখের সামনে এনে দেখলো জাঙ্কুকের নাক থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ইটস ফর অ্যাংজাইটি, কিচ্ছু হবে না, চল। কথাটা বলেই 2 কদম এগোতে হাঁটু গেড়ে ধপ করে মেঝেতে বসে পড়ল জাঙ্কুক। জাঙ্কুকের কোলে এখনো তেল নেতিয়ে পড়া ছোট্ট শরীরটা। নিজে বসে পড়লো, তেকে শক্ত করে ধরে রেখেছে বুকের মধ্যে। এবার সত্যি পুরোপুরি সব ঝাপসা লাগছে জাঙ্কুকের চোখে। অসাড় হয়ে আসছে শরীরের সব মাংসপেশি। জাঙ্কুকের নোজ ব্লিডিং এর ঘটনা নতুন কিছু নয়। ডাক্তার বলেছিল অতিরিক্ত মানসিক চাপে এমন হয়, তবে গত কয়েক বছর এটা পুরোপুরি বন্ধ ছিল। আজ তে একটুখানি বিপদে এতগুলো বছর ধরে একটু একটু করে উন্নতি করা জাঙ্কুকের মানসিক স্বাস্থ্যে ধস নেমে এলো মুহূর্তেই। তাহলে জাঙ্কুক আদতে কতটা ডেসপারেট ওর একটুখানি হাঁটুর বয়সী সৎ বোনের জন্য?
এই কেমন প্রেম আর কেমন আসক্তি, সেটাই আপাতত দাঁড়িয়ে ভাবছি ইউনো আর যে হোক। জাঙ্কুক হাঁটু গেড়ে বসে নাক থেকে গড়িয়ে পড়া রক্তগুলো হুডির হাতায় মুছতে মুছতে অস্পষ্ট সুরে বলল, ইউনো আমি বোধহয় সেন্সলেস হয়ে পড়বো। তুই থেকে কোলে নে, প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওকে সেফলি বাসায় পৌঁছে দিবি। আর যে হোক তুই ভুলেও তেকে টাচ করবি না। জ্ঞান ফিরে আমি যদি শুনেছি তুই তেকে টাচ করেছিস, তাহলে তুই আর এই জীবনে বাচ্চার বাপ হতে পারবি না। সেই ব্যবস্থা আমি নিজে হাতে করব। টাচ করব না তোর তেকে, কিন্তু অ্যাটলিস্ট তোকে তো ধরতে দে, পড়ে যাচ্ছিস তুই। জাঙ্কুক সে কথা আদৌ শুনেছি কি শোনেনি কে জানে। উনি এখন কেমন আছেন? ইউনো গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে গাড়ি চালাতে চালাতে বলল, জ্ঞান ফেরেনি এখনো, জ্ঞান ফিরলে সুস্থ হয়ে যাবে। ইটস নট আ বিগ ডিল, দুশ্চিন্তা করো না। তে আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল, নিজের প্রতি উনি এতটা কেয়ারলেস কেন? নিজের প্রতি কেয়ারলেস হতে পারে, তোমার প্রতি নয়। ইউনোর এমন কথাই তে সচকিত দৃষ্টি নিক্ষেপ করলো ইউনোর পানে। পরবর্তী কথা বলার আগে ইউনো বলল, এসে গিয়েছি। তে আর কথা বাড়ালো না, চুপচাপ গাড়ি থেকে নেমে এলো। শরীরে প্রচন্ড জ্বর আর মাথা ব্যথা, হাত পা গুলো শক্তিহীন, সুন্দর চুলগুলো জটলা পাকিয়ে কোনো মতে পিঠে পড়ে আছে। মাখনের মতো মসৃণ মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, চোখ দুটো ঢুকে গেছে কোটরে। শরীরের এমন অবস্থা নিয়ে কনিক বেল চাপিয়ে সদর দরজা খুলে বেরিয়ে এলো একজন মধ্যবয়স্কা মহিলা। তার পেছন পেছন জিনের নতুন অ্যাসিস্ট্যান্ট সোবিন। এলোমেলো অবস্থায় হঠাৎ এমন অপরিচিত কাউকে দেখে তে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। এখন নিশ্চয়ই তেকে এই মহিলা পাগল ভাববে, তবে না। তের সমস্ত ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে মহিলাটি তের চিবুতে আদরে হাত বুলিয়ে দিয়ে বলল, মাশাআল্লাহ। তে মনে মনে ভাবলো, আমি কি ঠিক শুনলাম নাকি জ্বরের ঘরে আস্তাগফিরুল্লাহকে মাশাআল্লাহ শুনলাম। মহিলাটি দ্বিতীয়বার নিজে নিজে আগ বাড়িয়ে বললেন, আসি তাহলে মা, আগামী রোববার দেখা হবে। মহিলাটির কথার আগা মাথা বুঝতে না পেরে অগাত্যই জোরপূর্বক হেসে মাথা নাড়েতে তের সম্মতি পেয়ে মহিলাটি চলে গেলে পেছন থেকে সোবিন এসে হিসিয়ে বলল, এই কি অবস্থা তোমার? একটুখানি পরিপাটি হয়ে থাকা যায় না? আমি কিভাবে চলবো না চলবো সেটাও আপনি আমাকে শিখিয়ে দেবেন? কি হই আপনার? দেখুন সোবিন, অযথা গায়ে এভাবে পড়া ভাব আমার একদম পছন্দ নয়। ছেলে মানুষদের এত গদগদ ভাব মানায় না। অ্যাটলিস্ট আমার চোখে তো বিচ্ছিরি লাগে। তাহলে কেমন ছেলে পছন্দ তোমার? আমি কি হতে পারি না তেমনটা? না, পারেন না, তার নখের যোগ্যতাও আপনার নেই। অ্যাটলিস্ট পুরুষ মানুষ হিসেবে তো নেই। এই ধারালো ছুরির মতো তর্ক শুনে ভেতর থেকে হঠাৎ ছুটে আসে জিমিন। কি ব্যাপার, কার সাথে তর্ক করছিস সেভাবে বাইরে দাঁড়িয়ে? মা শুনতে পাচ্ছে তো। জিমিন চলে আসাতে তে ভেতরে যেতে যেতে সোবিনকে উদ্দেশ্য করে বলল, রিডিকিউলাস। রাগে ফুঁসতে ফুঁসতে সদর দরজা ঠেলে তে ভেতরের রুমে দুকদম দিয়েছি কি দেয়নি, তার আগে গম্ভীর গলায় ডেকে উঠল কিম জিন। তে দাঁড়াও। জিন তে আগাগোড়া পরখ করে স্পষ্ট আওয়াজে বললেন, কোন ছেলের সাথে গিয়েছিলে? মায়ের এমন কথায় চমকে ওঠে তে, নিজের সুপ্ত ভয়কে দূরে সরিয়ে আত্মবিশ্বাসের সুরে বলল, কি বলছো মা? কোন ছেলের সাথে যাব আবার? আমি কাউকে চিনি নাকি এখানে? 1 বছর অসুস্থ ছিলাম, আমি মারা যাইনি। 1 বছর অসুস্থ ছিলাম, আমি মারা যাইনি, তাতেই মিথ্যে কথা বলতে শিখে গেলে? মা বিশ্বাস করো, সোবিন খোঁজ নিয়েছে, তোমাদের ক্লাস থেকে কোনো গ্রুপ ক্যাম্পিং এ যায়নি। তাহলে গত 24 ঘন্টা কোথায় ছিলে তুমি? আসলে মা, আমি অন্য গ্রুপ থাক। আমি আর মিথ্যে অজুহাত শুনতে চাই না তে, আর না আমার এসব চেঁচামেচি কৈফিয়ত দেওয়া নেওয়া পছন্দ। আমি শুধু সময়ের কাজ সময় করতে পছন্দ করি। জিমিন, এখন এই মুহূর্তে তের পুরো ঘর তল্লাশি করে ওর কাছ থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে নাও। আর হ্যাঁ, এখন থেকে সর্বক্ষণ তুমি তের সাথে থাকবে। আমি যদি খুনাক্ষরে শুনেছি বোনের প্রতি দরদ দেখিয়ে তুমি আমাকে বোকা বানাচ্ছ, তাহলে তোমার ব্যবস্থাও আমি করব। নাও সার্চ হার। জিনের কথায় তে ফুপিয়ে কেঁদে উঠে আহত সুরে বলল, মা কি বলছো? মা মাত্রই তো এলো তে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর না হয়। ফ্রেশ হওয়ার অনেক সময় রয়েছে, আগে ওকে সার্চ করো, রাইট নাও।